বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় এভার কেয়ারে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল। বিকেলে আসছে চীনা টিম, দ্রুত সুস্থ হবেন আশা বিএনপি। আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু, উৎসব মুখর হবে আশা প্রধান উপদেষ্টা। দেশের নিরাপত্তায় সেনাবাহিনীকে এনডিসির জ্ঞান কাজে লাগানোর পরামর্শ। শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর কমিশন। গণভোটের 4 প্রশ্নের সমস্যা না হওয়ার দাবি ইসি সচিবের। এবং গুম নির্যাতন মামলায় হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি। অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে লিভ টু আপিলের আদেশকাল। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান ডক্টর রিচার্ড বিলি রাজধানী এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। সকাল 10:30টার দিকে ঢাকায় পৌঁছান তিনি। এরপরেই যান এভারকেয়ার হাসপাতালে। বর্তমানে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থায় স্থিতিশীল থাকলেও তার উন্নত ও সার্বিক চিকিৎসা নিশ্চিত করতে যুক্তরাজ্য ও চীন থেকে 2টি বিশেষজ্ঞ চিকিৎসক দলকে আমন্ত্রণ জানানো হয়। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা জোরদারের স্বার্থে এভারকেয়ার হাসপাতালে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিদ ভুইয়া। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। তানজিদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার এই মুহূর্তে কি আপডেট আপনার কাছে আছে জানাবেন। তার পাশাপাশি আপনি জানাবেন এভারকেয়ার হাসপাতালের এই মুহূর্তে বাহিরের চিত্রের কি অবস্থা দেখছেন আপনি? জি সোনিয়া, ধন্যবাদ। আপনি জানেন যে আমি এখানে সকাল থেকেই আছি রাজধানীর যে এভারকেয়ার হাসপাতালের সামনে। আপনি জানেন যে এখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু নিবিড় পর্যবেক্ষণে আছেন এই এভারকেয়ার হাসপাতালে। আমরা এই কয়েকদিন যাবৎ এখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা নিচ্ছেন সেই বিষয়টি নিয়ে নিউজ কভার করছি। আপনি যেমনটি বলছিলেন যে যুক্তরাজ্য থেকে মেডিকেল চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিচার্ড বিলি তিনি কিন্তু ঢাকায় এসে পৌঁছানোর পর, এয়ারপোর্টে এসে পৌঁছানোর পর তিনি কিন্তু এভারকেয়ার হাসপাতালে এসেছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে যে যদি ওনাদের বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ ক্রমে ওনার পরবর্তী যে চিকিৎসা সেটি কিন্তু নির্ধারণ করা হবে, যে পরবর্তীতে ওনার কোন কোন বিষয় গুরুত্ব দেওয়া হবে চিকিৎসার বিষয়ে এবং দেশের বাহিরে নেওয়া হবে কিনা সেটি কিন্তু তখনই নির্ধারণ করা হবে। এখন পর্যন্ত গণমাধ্যমের সঙ্গে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে তেমন কোনো তথ্য কিন্তু গণমাধ্যমে জানানো হয়নি। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সকাল 10টা নাগাদ কিন্তু বিজিবির 2 প্লাটুন সদস্য এখানে কিন্তু মোতায়েন করা হয়েছে। এছাড়াও পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্যরা রয়েছেন এখানে কিন্তু মোতায়েন রয়েছেন নিরাপত্তার স্বার্থে। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন। উনি এখানে ওনার স্বাস্থ্যের চিকিৎসা করানো হচ্ছে। তো পরবর্তীতে যদি বিএনপির পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়, ওনার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার ASZM জাহিদ হোসেন উনি যদি আমাদেরকে গণমাধ্যমকে কোনো তথ্য জানান তাহলে পরবর্তীতে আপনার মাধ্যমে আমি জানানোর চেষ্টা করব। তানজিদ, আপনাকে ধন্যবাদ। বেগম খালেদা জিয়ার অসুস্থতাকালীন তার প্রতি অকৃত্রিম ভালোবাসা দেখানোয় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শিগগিরই সুস্থ হয়ে ভবিষ্যতের নেতৃত্ব কাঁধে তুলে নেবেন বলেও প্রত্যাশা জানান তিনি। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। যে নেত্রী নিজের মাটি, নিজের দেশ, নিজের জনগণ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে কোনদিন আপোষ করেননি, সেই নেত্রীর প্রতি জনগণের ভালোবাসা থাকবেই, মানুষের ভালোবাসা থাকবেই। আবাল বৃদ্ধ বনিতা শিশু কিশোর তরুণ এদের ভালোবাসা থাকবেই। আমরা সেই ভালোবাসার এখন বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি বন্ধুরা।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোট অবাধ, শান্তিপূর্ণ ও উৎসব মুখর হবে বলে ফের আশাবাদ জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের এনডিসি ও এএফডব্লিউসি কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ আশা ব্যক্ত করেন। দেশের নিরাপত্তা ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে ন্যাশনাল ডিফেন্স কলেজের মাধ্যমে অর্জিত জ্ঞান কার্যকর ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের কৌশলগত অবস্থান দেশের জন্য বিশাল সুযোগের দ্বার উন্মোচন করেছে। এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার দোয়াও কামনা করেন প্রধান উপদেষ্টা। In our national election and referendum in February, coming February, to make it not only a historical landmark, also a peaceful and festive, make it a festive occasion for all voters who turn out to vote. And the nation will remember with pride. একটি ভালো নির্বাচনের স্বার্থে অংশীজনদের যার যার অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আর ইসি সচিব আক্তার আহমেদ বলেন, গণভোটের 4টি বিষয়ে হানা ভোট দিতে সমস্যা হবে না। সকালে নির্বাচন কমিশনে এক কর্মশালায় উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এমআর আসাদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে ইসি। বুধবার নির্বাচন ভবনে একটি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ও সিনিয়র সচিব আক্তার আহমেদ। সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, গণভোটের 4টি প্রশ্নের উত্তর দিতে ভোটারদের অসুবিধা হবে না। কোন একটা রাজনৈতিক দলের 25টা 30টা 20টা ম্যানিফেস্টো প্রস্তাবনা থাকে, 20টার মধ্যে 15টা করি, 5টার বিরুদ্ধে আপত্তি থাকে, বা হয়তো দেখা যেতে 12টা করি, 3টার মধ্যে মানে 50-50 আর কিছুতে আপত্তি থাকে। কিন্তু আমরা টোটাল প্যাকেজটাকে দেখি, যে প্যাকেজটা দেখে তারপরে একটাকে তুলনামূলকভাবে আমরা আমাদের সিদ্ধান্তটা দেই। এই বিষয়টাও তাই, যে 4টা প্রস্তাবনার ভিতরে আমার হয়তো 3টাতে আমি সম্পূর্ণ একমত, বা 2টাতে একমত, একটাতে আধা আধি, আর একটাতে একমত না। তো কাজে কিন্তু পুরো প্যাকেজটা দেখে তারপরে আবার সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ অথবা না। আর দেশ ও জাতির স্বার্থে একটি ভালো নির্বাচনে সবার ইতিবাচক সহযোগিতা চাইলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আমাদের দেশের সাথে, আমাদের প্রজন্মের সাথে, আমাদের জাতির সাথে একটা ভালো নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নাই। এবং সেখানে আমাদের যার যে ভূমিকাটা রাখা দরকার সেটা যেন আমরা সচেতনভাবে পালন করি। সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে গণমাধ্যম নীতিমালায় প্রয়োজনীয় পরিবর্তনের আশ্বাসও দেন মোহাম্মদ সানাউল্লাহ। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আমরা যদি বলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থাকে আমরা রিপেয়ার করে সঠিক অবস্থায় ফেরত আনতে চাচ্ছি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। গুম ও নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে। শুনানি ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুমের মামলায় সাবেক ও বর্তমান 10 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 22 অক্টোবর তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মেজবা, আপনি তো ট্রাইব্যুনালে আছেন, আজ শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টার শুনানি চলছে। এই মুহূর্তে গুমের মামলা শুনানি সহ ট্রাইব্যুনালের কি অবস্থা দেখছেন, জানাবেন। ক্ষমতায় টিকে থাকার সময় বিরোধী দলীয় মতাদর্শের ব্যক্তিদেরকে গুম এবং নির্যাতনের ঘটনায় র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন সেলে যে ঘটনা ঘটে, সেইখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রিপরিষদ আসাদুজ্জামান খান কামাল সহ তারেক আহমেদ সিদ্দিক এবং এছাড়া এই মামলায় আরও ছিলেন র্যাবের সেনা সদস্যদের প্রায় 11 জন, মোট 17 জন আসামি, যাদের বিরুদ্ধে আজকে যে গুমের এবং নির্যাতনের মামলায় সেই মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে ইতিমধ্যে ট্রাইব্যুনাল 1-এ। এবং আমি একটু জানিয়ে রাখতে চাই, শেখ হাসিনা সহ এই মামলায় যে আসামি মোট
মোট 17 জন, যার মধ্যে 11 জন সেনা সদস্য এবং বাকি শেখ হাসিনা তার সরকারের মন্ত্রী পরিষদের সদস্যরা ছিলেন। সকালবেলায় এই আটক যে 10 জন আটক রয়েছেন তাদেরকে ট্রাইব্যুনাল 1-এ হাজির করা হয় এবং তাদের হাজির করা কেন্দ্র করে ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে। আমি একটু জানিয়ে রাখতে চাই, ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের যে বিচারিক প্যানেলেই কিন্তু এই শুনানি শুরু হয়, যেখানে একটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত যিনি আইনজীবী ছিলেন জেদাই খান পান্না, যাকে নিযুক্ত করা হয়েছিল, তবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছিলেন তিনি এই মামলা থেকে অব্যাহতি নিচ্ছেন। তবে আনুষ্ঠানিকভাবে না জানানোর কারণে এবং আজকে যে মামলার শুনানির দিনে তিনি উপস্থিত না হওয়াতে ট্রাইব্যুনাল 1-এর যিনি চেয়ারম্যান গোলাম মুর্তজা মজুমদার তাকে দ্রুত তলব করেন এবং জেদাই খান পান্না কিছুক্ষণ আগে ট্রাইব্যুনাল 1-এ গিয়েছেন এবং তিনি নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। এবং এরপরে ট্রাইব্যুনাল 1 থেকে যে শেখ হাসিনার পক্ষের যিনি আইনজীবী হিসাবে আমির হোসেনকে আবার নিযুক্ত করা হয়েছে। এই আমির হোসেন কিন্তু শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী, আগেও ছিলেন মানবতাবিরোধী অপরাধ মামলা, অর্থাৎ যে মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় হয়েছে, সেই মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিলেন আমির হোসেন। এবং এরপরে জেদাই খান পান্নাকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয় এই গুমের মামলায়, তবে তিনি তার নাম প্রত্যাহার করেছেন এবং ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আজকে উপস্থিত না হওয়াতে, এবং এরপরে আমির হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। এই কিছুক্ষণ পরে কিছুক্ষণ আগে আমির হোসেন বের হয়ে গেছেন, তবে তিনি গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি এই বিষয়ে। জেদাই খান পান্না এখনও ভিতরে রয়েছেন, তিনি বের হলে জানা যাবে যে আসলে ভিতরে কি হয়েছে। এবং একই সঙ্গে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, আজকে সাভারের আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার ঘটনায় 24তম দিনে সাক্ষ্য গ্রহণ ছিলেন, সেই সাক্ষ্য গ্রহণ ইতিমধ্যে ট্রাইব্যুনাল 2-এ শুরু হয়েছে। এবং একই সঙ্গে হাইকোর্টের একটি বিষয় ছিল, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যে শপথ গ্রহণ, সেই শপথের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের একটি যে মতামত চাওয়া হয়েছে সংবিধানের 106 অনুচ্ছেদ ধারা, সেটি আগামীকাল দিন ধার্য করা হয়েছে। এই ছিল আমার কাছে ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট থেকে সবশেষ। মেজবা, আপনাকে ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের খারিজ করে দেয়া আদেশের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ দেওয়ার জন্য আগামীকাল দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এ আদেশ দেন। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত করা হয়েছে, ফলে আজ থেকে স্কুলে যথারীতি নেওয়া হয়েছে বার্ষিক পরীক্ষা। মাধ্যমিক শিক্ষক সমিতি জানায়, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেজন্য কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। এদিকে নানা দাবিতে শিক্ষকদের কর্মবিরতির কারণে এখনও জটিলতা আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি অনুযায়ী দাবি বাস্তবায়নের 22 দিন পার হলেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় আজ থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন প্রাথমিকের শিক্ষকরা। এ বিষয়ে আরো জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শহীদুল, শিক্ষকদের আজকে শাটডাউন কমপ্লিট কর্মসূচি সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে সে বিষয়ে জানাবেন আমাদের। ধন্যবাদ সোনিয়া। আমরা খুলনাতে যে শিক্ষকদের শাটডাউন কর্মসূচি চলছে, তবে আমরা যেটা জানতে পেরেছি যে এবং কয়েকটা বিদ্যালয়ে গিয়ে দেখেছি যে এখানে যে শিক্ষকরা তারা কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করলেও কিন্তু তারা পরীক্ষা কিন্তু নিচ্ছে, যে বার্ষিক পরীক্ষা চলতেছে, বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে, বাচ্চাদের লেখাপড়ার কথা চিন্তা করে তারা কিন্তু পরীক্ষা নিচ্ছে এবং প্রত্যেকটা স্কুলেতে কিন্তু তারা পরীক্ষা নিচ্ছে এবং বাচ্চারা সময় মতো আজকে সকাল 10টা থেকে যেসব পরীক্ষা ছিল সেই পরীক্ষাগুলি কিন্তু সংগঠিত হয়েছে এবং শিক্ষকরা বলছেন যে তাদের যে দাবিগুলি আছে সেই দাবিগুলি তারা প্রতি যে তাদের সমর্থন সেটা রয়েছে, কিন্তু যে বাচ্চারা যাতে তাদের স্বাভাবিক শিক্ষা জীবন ব্যাহত না হয় সেই বিষয়টাও তারা বিবেচনা করছে। এজন্য খুলনার যে স্কুলগুলি আছে সেই স্কুলগুলিতে কিন্তু এই ক্লাসগুলি নিচ্ছেন এবং পরীক্ষা নিচ্ছেন। এবং আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি, অভিভাবকরাও বলেছেন যে শিক্ষকদের আন্দোলনও যদি থাকে কিন্তু এই আন্দোলনটা যেন বাচ্চাদের লেখাপড়ার ব্যাঘাত না ঘটে সেই বিষয়টা তারা শিক্ষকদের প্রতিও আহ্বান জানিয়েছেন। এবং শিক্ষক সমিতির যে নেতৃবৃন্দ আছেন তাদের সাথে যে কথা হয়েছে, তারা বলছে যে খুলনা এলাকায় যে প্রাথমিক
সেগুলিতে যে শিক্ষার্থী রয়েছে তাদের স্বাভাবিক যে পরীক্ষা সেই পরীক্ষা হচ্ছে এবং আগামী দিনগুলিতে যে পরীক্ষা থাকবে সেই পরীক্ষাগুলিও তারা ঠিকভাবে নেবেন এবং সেই সমস্ত যে আন্দোলনের যে বিষয় তারা বলেছিলেন সেই শিক্ষাটাও কিন্তু তারাই তাদের আন্দোলনের যে দাবিগুলি ছিল সেই দাবিগুলির মধ্যে ছিল যে শতভাগ। শহীদুল, আপনাকে ধন্যবাদ। বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গ। পরাজয় নিশ্চিত বুঝতে পেরে ৭১-এর ৩রা ডিসেম্বরের ভারতের কয়েকটি শহরে বিমান হামলা চালায় পাকিস্তান। এর নিন্দা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশবাসীকে যুদ্ধে নামার আহ্বান জানান। ৭১-এর ঘটনাবহুল ৩রা ডিসেম্বরের খণ্ডচিত্র জানাচ্ছেন রাজীব আহমেদ। মুক্তিযোদ্ধাদের সাঁড়াশি আক্রমণে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানি বাহিনী। একে একে বিভিন্ন এলাকায় পরাজয়ের খবরে উদ্বেগ ছড়িয়ে পড়ে ইসলামাবাদে। সেনা সদর থেকে রাষ্ট্রের সর্বোচ্চ মহল সবখানেই তখন আতঙ্ক। ৭১-এর এই দিনে কলকাতায় অবস্থান করছিলেন ভারতের প্রধানমন্ত্রী। সে সময় ভারতের কয়েকটি শহর ও ঘাঁটিতে আকস্মিক বিমান হামলা চালায় পাকিস্তানি বাহিনী, ইতিহাসে যা অপারেশন চেঙ্গিস খান নামে পরিচিত। দ্রুত দিল্লিতে ফিরে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। পাকিস্তানি হামলার নিন্দা জানিয়ে দেশবাসীকে যুদ্ধে নামার আহ্বান জানান তিনি। এদিকে মেজর জাফর ইমামের নেতৃত্বে মুক্তিকামী জনতা নোয়াখালীর মাইজদি এলাকা দখলে নেন। তুমুল যুদ্ধের পর কুমিল্লার মিয়াবাজার এবং নোয়াখালীর সোনাইমুড়ি চৌমোহনী দখলে আসে মুক্তিযোদ্ধাদের। সিলেটের ভানুগাছায় সমক যুদ্ধে ১৭ মুক্তিসেনা শহীদ হন। গাইবান্ধার পলাশবাড়িতে আত্মসমর্পণ করে পাকিস্তানি সেনারা। অবস্থা বেগতিক বুঝতে পেরে সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের পাশাপাশি সান্ধ্য আইন জারি করে পাকিস্তানি সরকার। ইসলামাবাদে নেমে আসে অদৃশ্য কারফিউর ছায়া। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আইনের শ্বশুর ও ঢাকা হাইড অ্যান্ড স্কিন্স মেডিকেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রশিদ ভুইয়া মারা গেছেন। সাভারের হেমায়তপুরের হরিণধরা এলাকায় চামড়া শিল্প নগরীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়ার অনুষ্ঠান যোগ দিতে আসার পথে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সিসিইউতে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নরসিংদীর বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি, তবে দাম নাগালের বাইরে। ক্রেতাদের দাবি, বছর ব্যবধানে সবজির দামে আকাশ পাতাল ফারাক। এদিকে বিক্রেতারা বলছেন আমদানি কম হওয়ার কারণে সবজির দাম বেশি। মাহবুবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। নরসিংদীর বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি, তবে দাম এখনো ক্রেতাদের নাগালের বাইরে। প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। সিম ১০০ টাকা, কাঁচামরিচ ১৬০, টমেটো ১০০, ফুলকপি প্রতি পিস ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। ক্রেতাদের অভিযোগ, নজরদারির অভাবে মৌসুমেও বাড়তি দামে কিনতে হচ্ছে সবজি। সবজির দাম অত্যন্ত বেশি, গরিব মধ্যবিত্তদের মানে ক্রয় ক্ষমতার বাইরে। সবজির দাম শীতকালীন অপেক্ষা অনেক বেশি। আগে তো থাকতো কমে, ১০০ টাকা নিচে সবজি নেই বর্তমান বাজারে। সাধারণ মেহনতি মানুষ এই সবজি কিনা খাওয়ার মতো ক্রয় ক্ষমতার বাইরে। বর্তমান সরকার যদি এইগুলা মনিটরিং না করে তাহলে সাধারণ মানুষ ক্রয় ক্ষমতার বাইরে। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে সবজির আমদানি কম হওয়ায় দাম চড়া, আমদানি বাড়লে দাম কমে যাবে। শীতকালীন সবজি এখন মোটামুটি সবকিছু একটু দাম। আপনার পালং শাক আছে ৫০ টাকা কেজি, উস্তে আছে আপনার ১২০ টাকা কেজি, এই সিম আছে ১০০ টাকা কেজি, টমেটো আছে ১০০ টাকা কেজি। আমদানি কম, ফুলকপি ৬০ টাকা পিস। শীতের কারণে আমরা সবজিটা কম হয়, দামটা বেশি। সবজির সরবরাহ কম থাকায় দাম বেশি হলেও কয়েকদিনের মধ্যে কমে আসবে বলে জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এখন সবজির শীতকালীন সবজিটা ইয়ে থেকে আসা শুরু করছে, তো আমরা মনে করি যে কয়েকদিনের মধ্যে সবজির সরবরাহটা আরও বেড়ে যাবে। এখন সবজির কিছুটা দাম বেশি থাকলেও এটা কয়েকদিনের মধ্যে সেটা স্বাভাবিক হয়ে আসবে। বাজারে নিয়মিত তদারকি না বাড়ালে শীতের মৌসুমেও সবজি কিনতে মিলবে না স্বস্তি বলে মনে করছেন ভোক্তারা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার।
বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা এভার কেয়ারে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল। বিকেলে আসছে চীনা টিম, দ্রুত সুস্থ হবেন আশা বিএনপি। আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু, উৎসবমুখর হবে আশা প্রধান উপদেষ্টা। দেশের নিরাপত্তায় সেনাবাহিনীকে এনডিসির জ্ঞান কাজে লাগানোর পরামর্শ। শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর কমিশন। গণভোটের 4 প্রশ্নের সমস্যা না হওয়ার দাবি ইসি সচিবের। এবং গুম নির্যাতন মামলায় হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি। অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে লিভ টু আপিলের আদেশ কাল। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।